সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বাড়িতে সুস্থ সুন্দর আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য পিএইচি অনলাইন স্কুলে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র সমাধান 2018 সাল। আমি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। তোমাদের জন্য শিক্ষকরা অবশ্যই তোমাদের মুঠোফোনে যোগাযোগ করে। সংসদ টেলিভিশনের মাধ্যমে তোমাদের পাঠ উপস্থাপিত হচ্ছে। বেতারের মাধ্যমে তোমাদের পাঠের জন্য পাঠ কার্যক্রম চলছে। তোমরা সবগুলোই বাসায় বসে ফলো করবে। স্কুল না খোলা পর্যন্ত তোমরা এগুলোই হলো তোমাদের বাসায় বসে পড়াশোনা করার একমাত্র মাধ্যম। আর আমরা যে অনলাইন ক্লাসগুলো নিয়ে এসেছি, অবশ্যই এই ক্লাসগুলো তোমরা দেখবে। যে ক্লাসগুলো করলে তোমরা সরাসরি শিক্ষকের সাথে যোগাযোগিত হয়ে যাচ্ছ এবং এর মাধ্যমে তোমরা তোমাদের সমস্যা তোমাদের শিক্ষককে জানাতে পারছো এবং তোমরা বুঝতে পারছো কোথায় তোমাদের সমস্যা আছে এবং শিক্ষক তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দিচ্ছে। সুতরাং একটা এক্সট্রা সাপোর্ট হিসাবে তোমরা অনলাইন ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। তো বন্ধুরা, ইতিমধ্যেই জেনেছ আজকে আমরা করব প্রশ্নপত্র সমাধান। 2018 সালের একটি প্রশ্নপত্র সমাধান নিয়ে আলোচনা করব এবং সেটা হলো পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে। ঠিক আছে? ইতিমধ্যে খাতা কলম অবশ্যই কালেক্ট করেছো। তো আমরা এখন বোর্ডের দিকে লক্ষ্য রাখি। আমরা একটি প্রশ্ন তুলছি, তোমরা সেই গাণিতিক সমস্যাটি অবশ্যই আমার সাথে সমাধান করবে। ওকে, আমি প্রথমে অঙ্কটি তুলে নিচ্ছি। এই প্রশ্নটি এসেছিল 10 নম্বর প্রশ্নে। একটি লঞ্চ 11টা 45টায় ঢাকা থেকে ছেড়ে 15টা 20টায় গন্তব্যে পৌঁছায়। ক নম্বরের প্রশ্ন হলো গন্তব্যে পৌঁছানোর সময়কে গন্তব্যে পৌঁছানোর সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ। তাহলে আমরা কয়ের সমাধানটা আগে করে নিই, তারপরে ক্ষয়ের সমাধান করব। বন্ধুরা দেখো, প্রশ্নপত্রটি লক্ষ্য করো। একটি লঞ্চ 11টা 45 মিনিটে ঢাকা থেকে ছেড়ে 15টা 20 মিনিটে গন্তব্যে পৌঁছায়। প্রশ্নটি হলো ক নম্বরে গন্তব্যে পৌঁছানোর সময়কে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করো। এখন দেখো, গন্তব্যে পৌঁছাইছে কয়টায়? 15টা 20 মিনিটে গন্তব্যে পৌঁছাইছে। এই সময়টা কিন্তু আমাদের দেশে প্রচলিত নয়। 15টা 16টা 17টা এরকম সময় আমরা বলি না। আমরা বলি 2টা 3টা 4টা 5টা এরকম করতে করতে 12টা পর্যন্ত যাই, তারপর আবার 1টা 2টা 3টা। ঠিক আছে? তো এখানে আছে 15টা 20 মিনিটকে গন্তব্যে পৌঁছাইছে, সেটাকে আমাকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে। এখন এক্ষেত্রে আমাদের যে বিষয়টা লক্ষ্য করতে হবে যে 12টার পরে যখনই 13টা হবে বা 14টা হবে, তখন এরকম 12র পরে যত 24 ঘন্টা সময়সূচিতে যখন সময়গুলো আসবে, তখন তার সাথে আমরা যদি 12 বিয়োগ করে দেই, তাহলেই আমাদের দেশীয় সময় অথবা 12 ঘন্টা সময়সূচি পেয়ে যাব। সময়সূচির সময়টা আমরা পেয়ে যাব। তো আমরা সমাধান লিখি। সমাধান এখন দেওয়া আছে, দেওয়া আছে কি? গন্তব্যে পৌঁছায় কয়টায়? পৌঁছায় 15টা এতটাই নাকি? এটা আমাদের গন্তব্য দেওয়া আছে।
এটাই 15টা 20 মিনিটে গন্তব্যে পৌঁছে। এখন এটা আমাদের কিন্তু দেশীয় সময় না, এটা আন্তর্জাতিক সময়। তো এটা থেকে দেশীয় সময় বা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হলে আমাদের 12টা বিয়োগ করতে হবে। 12 দিয়ে যদি আমরা ঘন্টাকে বিয়োগ করি তাহলে সেই সময়টা আমরা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে পারবো। অতএব 12 ঘন্টা সময়সূচিতে 12 ঘন্টা সময় সূচিতে নির্ণীয় সময়, তাহলে কি করব, এই যে 15টা 20 বিয়োগ দেবো আমরা 12টা, ঠিক আছে, এটা দিয়ে দেবো 12টা 20 মিনিট বিয়োগ 12টা 00। এখন এইটা বিয়োগ করলে আমাদের এইটা যদি বিয়োগ করি তাহলে আসবে সেকেন্ড, মিনিটের কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে 00 আছে, ওখানে 20 থেকে যাবে। আর 12 আছে কত হলে 15 হবে, 13 14 15 3 বলছে সময়সূচিতে প্রকাশ করতে, তাহলে হলো কত 3টা 20 মিনিট, ঠিক আছে। এটাই আমার নির্ণয় বা টাইম, মিনিট হলো 3টা 20 মিনিট। উত্তর কত আসলো, 3টা 20। টাই লিখতে পারো বা মিনিটও লিখতে পারো, সমস্যা নেই। এটাই আমাদের নির্ণয় উত্তর। 3টা 20 মিনিট হলো আমাদের দেশীয় বা 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে 15টা 20 মিনিটকে 12 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করলে 3টা 20 মিনিট হয়। ওকে বন্ধুরা, আমরা ক্ষয় প্রশ্ন চলে যাই এবার। ক্ষয়ের প্রশ্নটি হলো, লঞ্চটি গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে? লঞ্চটি গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে? ওকে, নেক্সট কোশ্চেন হলো আমাদের, লঞ্চটি গন্তব্যে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে? লঞ্চটি গন্তব্যে পৌঁছাতে আমাদের কত সময় লাগবে? এখন একটা বিষয় লক্ষ্য করো, লঞ্চটি যাত্রা শুরু করেছিল 11টা 45 মিনিটে, 11টা 45 মিনিটে যাত্রা শুরু করেছে এবং 15টা 20 মিনিটে গন্তব্যে গিয়ে পৌঁছেছে, ঠিক আছে। এখন এক্ষেত্রে আমাদের কত সময় তার লেগেছে, এই বিষয়টা করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই বিয়োগ পদ্ধতিতে আমাদের সমস্যাটি সমাধান করতে হবে। আর বিয়োগ করতে গেলে একটি বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো সবসময় বড় সংখ্যাটি উপরে থাকতে হয়, না তা না হলে বিয়োগ ভুল হয়। এখন দেখো, এক্ষেত্রে আছে 11টা 45 মিনিট আর আছে 15টা 20 মিনিট, তাহলে 11 চেয়ে 15 বড় না অবশ্যই, তাহলে আমাদের 15টা অবশ্যই আগে দিতে হবে, কারণ বিয়োগের সময় বা সময় বের করতে হলে কত সময় লাগবে, এরকম ক্ষেত্রে পৌঁছানোর সময় বা শেষের টাইমটা আগে দিতে হয়, শেষের টাইমটা আগে দিতে হবে। তাহলে লিখি সমাধান। এবার দেখো, এবার আমরা ঘন্টা মিনিট পদ্ধতিতে এই কাজটা করব। ঘন্টা মিনিট লিখে নেব আমরা, ঘন্টা মিনিট। এবার শেষের টাইমে ঘন্টা আছে কত, 15 ঘন্টা, আর মিনিট আছে কত, 20। আর প্রথমটাই ঘন্টার জায়গায় আছে 11 আর মিনিটের জায়গায় আছে 45। এটাকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় এখানে আছে, সেটা হলো 45 মিনিট আর এখানে আছে 20 মিনিট। এখন দেখো, এই 20টা কিন্তু 45-এর থেকে ছোট, 45-এর থেকে ছোট। এখানে 5 আছে কিন্তু 10 হবে 5, হাতে আমার 1 4 1 5 আছে কত হলে 12 হবে। এভাবে কিন্তু করলে আমাদের বিয়োগটা কমপ্লিট হবে না, ভুল হবে। এক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে, এখান থেকে আমাদের যেহেতু উপরের সংখ্যাটা ছোট আছে, একটা ঘন্টা এখানে নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা একটা ঘন্টা নিই, এখানে থাকে 14, আর এটার সাথে যদি 1 ঘন্টা যোগ করি, তাহলে 1 ঘন্টায় কয় মিনিট, 60 মিনিট। তাহলে এর সাথে 60 যুক্ত হবে, তাহলে 20 আর 60 যোগ করলে কত হয়, 80। এই 80-র সাথে আমাদের 45 বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছি? এখান থেকে আমরা নেব 1 ঘন্টা, কিন্তু এখানে গিয়ে হয়ে যাবে 60 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট। এখান থেকে যেই আমরা 1 ঘন্টা নেব,
এখানে হয়ে গেল 60 মিনিট। 60 আমাদের উপরে মিনিটের সাথে যোগ করলে হবে 80 মিনিট। এবার 80-র সাথে 45কে বিয়োগ করতে হবে 80 থেকে। তাই 5 আছে কত হলে 10 হবে 5, হাতে আমার 1 4 8 5, 5 আছে কত 8 হবে 3। তাহলে বিয়োগ ফল আসবে 5 আর 3। আর এখান থেকে যে আমরা অলরেডি 1 নিয়েছিলাম, 1 ঘন্টা নিয়েছিলাম, সেটা কিন্তু অলরেডি এখানে মাইনাস করে দিয়েছি। 15 থেকে 1 চলে গেলে থাকে কত 14। তাহলে এবার আমরা ধরতে হবে এখনো 14 ঘন্টা আছে। 11 আছে কত হলে 14 হবে 12 13 14, 3 ঘন্টা। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় উত্তর, 3 ঘন্টা 45 মিনিট। এখানে আমরা লিখেও দিতে পারি 3 ঘন্টা 35 মিনিট। উত্তর প্রশ্নপত্রে প্রশ্ন কি চেয়েছে যে লঞ্চটি গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে। লিখব লঞ্চটি গন্তব্যে পৌঁছাতে 3 ঘন্টা 35 মিনিট সময় লাগবে। ওকে, এবারে আমি একটা বাড়ি কাজ দিয়ে দেবো। এই 10 নম্বরে আরেকটি অঙ্ক এসেছিল যেটা অথবাই ছিল, সেই অঙ্কটাই আমরা এবার বাড়ির কাজ হিসাবে তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, বাড়ির কাজ। প্রশ্নটি হলো কমল সাহেব কমল সাহেব 2012 সালের ফেব্রুয়ারি মাস ঢাকায় ছিলেন। ক্ষয়ের প্রশ্ন মুছে দিচ্ছি মোট। আশা করছি করতে পেরেছো, বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে আমাদের ইনবক্সে কমেন্টস করবে। ঠিক আছে, আর উত্তর অবশ্যই তোমরা লিখতে পারো এখানেও। ক নম্বরের প্রশ্নটি হলো তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন। তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন। একটা আরখা তিনি কত সেকেন্ড ঢাকায় ছিলেন। ঢাকায় এই দুটো প্রশ্ন, একটা বাড়ির কাজ। এই প্রশ্নটাই তোমরা করে হোমওয়ার্ক পাঠাবে। ঠিক আছে, কমল সাহেব 2012 সালের ফেব্রুয়ারি মাস ঢাকায় ছিলেন। ক নম্বরে হলো তিনি কত ঘন্টা ঢাকায় ছিলেন। খ নম্বরে হলো তিনি কত সেকেন্ড ঢাকায় ছিলেন। এখন 2012 সালটা আগে দেখতে হবে, যেহেতু ফেব্রুয়ারি মাসের কথা বলেছে। কোনো বছরের ফেব্রুয়ারি মাসের কথা বললেই আগে দেখতে হবে যে ফেব্রুয়ারি মাসটা বা সেই বছরটা লিপ ইয়ার ছিল কিনা, অধিবর্ষ ছিল কিনা, সেটা আমাদের আগে দেখতে হবে। 2012 সালকে প্রথমে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। যদি মিলে যায় তাহলে সেই বছরটা অধিবর্ষ, তখন ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। আর যদি মিলে না যায় সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তারপর তোমরা দিনকে ঘন্টায় প্রকাশ করবে, আবার দিনকে সেই ঘন্টাকে আবার সেকেন্ডে প্রকাশ করবে। তোমাদের ক্লু ধরিয়ে দিলাম, আশা করি করতে পারবে। তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা এই কাজগুলো করবে, বাড়ির কাজ পাঠাবে। ওকে, সবাইকে আবারও থ্যাংক ইউ জানিয়ে আজকের ক্লাস এখানে সম্পন্ন করছি। সবাই ভালো থাকবে। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নোয়াখালী সদর অনলাইন প্রাইমারি স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। তো বন্ধুরা, নোয়াখালী সদর অনলাইন প্রাইমারি স্কুলে আমি প্রথম এই ক্লাস উপস্থাপন করছি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত। ঠিক আছে বন্ধুরা, নোয়াখালী সদর অনলাইন প্রাইমারি স্কুল একটি জনপ্রিয় ওয়েব পেজ। সেখানে আমি আজকে উপস্থাপন করতে যাচ্ছি
নবম অধ্যায়ে 100 পৃষ্ঠার কিছু গাণিতিক প্রবলেম বা গাণিতিক সমস্যার সমাধান। তো বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার সামনে উপস্থিত হয়েছো, অবশ্যই বই খাতা কলম নিয়ে এসেছো। যারা এখনও আসনি বা খাতা কলম নিয়ে আসুনি, তোমরা অবশ্যই খুব শীঘ্রই খাতা কলম নিয়ে উপস্থিত হও আর বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা বোর্ডের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, বোর্ডের দিকে লক্ষ্য করো। আর আমরা বইয়ে দেখো 100 পৃষ্ঠায় একটা গাণিতিক সমস্যা রয়েছে যে 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করো। প্রথম যে একটা অঙ্ক রয়েছে সেটা করাও রয়েছে, এটা আমরা একটু বুঝিয়ে দেব। প্রথমে রয়েছে কি 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করো। এইটা আমরা আপাতত করব। এখন দেখো 3 কিলোগ্রাম 265 গ্রামকে এইটুকুকে আমরা গ্রামে প্রকাশ করব, গ্রামে পরিণত করব। এখন দেখো 265কে অবশ্য অলরেডি গ্রামে প্রকাশ করা আছে, শুধু 3 কিলোগ্রামকে আমাদের গ্রামে প্রকাশ করতে হবে এবং সেটাকে গ্রামে প্রকাশ করে এই 265-র সাথে যোগ করতে হবে, তাহলেই সকল সংখ্যাগুলো গ্রামে এসে যাবে। এখন 3 কিলোগ্রাম, এখন আমাদের একটা বিষয় জানার দরকার, সেটা হলো 1 কিলোগ্রামে কত গ্রাম। এই অঙ্কটি বা এই সমস্যাটি আমরা দ্বিতীয় শ্রেণীতেও পেয়েছিলাম। এই যে প্রবলেমটা বা এই যে সূত্রটা, এটা আমরা দ্বিতীয় শ্রেণীতেও শিখেছিলাম। সেখানে ছিল যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। ওকে বন্ধুরা, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে আমরা এটার সমাধানে যেতে পারি। প্রথমে লাগবে সমাধান। আমরা জানি কি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। এটা কিন্তু আমাদের সূত্র। 1000 গ্রাম, 1 কিলোগ্রাম সমান কত? 1000 গ্রাম। এবার আমরা এটা লিখব 3 কিলোগ্রাম আর 265 গ্রাম। এইটুকুরে আমরা গ্রামে প্রকাশ করব। এবার 3 কিলোগ্রামকে গ্রামে আনতে হবে। 3 গুণ 1 কিলোগ্রামে কত? 1000 দিয়ে গুণ করব, ব্র্যাকেট দিয়ে রাখবো। তারপর এবার গ্রাম হয়ে গেল আমাদের। কি হয়ে গেল? এটা 3 দিয়ে গুণ দিলেই 1000কে, তাহলে আমাদের এই 3 কিলোগ্রাম গ্রামে প্রকাশিত হয়ে গেল। এবার যোগ 265 গ্রাম। এবার 3 দিয়ে 1000 গুণ করলে, 3 থেকে 1000কে 3 দিয়ে 1000কে গুণ করলে 3 অক্ষে 3, 3 1 গুণে 3 আর 0 3টা দিয়ে দেব, তাহলে হলো 3000 গ্রাম। কত হলো? 3000 গ্রাম যোগ 265 গ্রাম, 265 গ্রাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এটাকে কি করব? যোগ করব। 5 আর 0 যোগ করলে হবে 5, 6 আর 0 যোগ করলে হবে 6, 2 আর 0 যোগ করলে হবে 2, আর এখানে 3 রয়ে গেছে, এই 3। 3265 সব গ্রাম হয়ে গেল। এবার সব কি হয়ে গেল? গ্রামে পরিণত হয়ে গেল। তাহলে এটাই আমাদের নির্ণীয় উত্তর। আমরা কি লিখব? তাহলে 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করে কত হলো? 3265 গ্রাম। এটাই হলো আমাদের নির্ণীয় উত্তর। তোমরা এবার তুলে নাও। আরেকটি অঙ্ক আমরা দেখাবো, তাহলেই তোমরা এ সম্পর্কিত সমস্যা সবগুলোই পেরে যাবে। আশা করছি তুলতে পেরেছো সবাই। ওকে, তো বন্ধুরা সবাই তুলতে পেরেছো অবশ্যই। তাহলে আমি মুছে দিচ্ছি, আবার নতুন অঙ্ক নিয়ে আসছি। ঠিক আছে?
2025 গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করা। কিলোগ্রামে প্রকাশ করা। এবার হলো আগে যেটা করেছিলাম তার উল্টোটা, ঠিক আছে। এবার গ্রাম দেওয়া রয়েছে, কিলোগ্রামে প্রকাশ করতে হবে। এবার আমরা কিলোগ্রাম করতে হবে, গ্রাম দেওয়া রয়েছে তাকে আমরা কিলোগ্রাম প্রকাশ করব। আগে যে নিয়মটার সময় আমরা করেছিলাম 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1000 গ্রাম। ওকে বন্ধুরা, এবার হবে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, মানে উল্টোটা হবে এবার। তাহলে আমরা গ্রামকে কিলোগ্রামে প্রকাশ করতে পারবো। তাহলে সমাধান লিখে নিই আমরা। এই দুটো পদ্ধতিরই অঙ্ক আমাদের রয়েছে, তাই ওইভাবে একটা দেখালাম, এবার উল্টো পদ্ধতিতে একটা দেখালাম। তাহলে 2000, এবার আমরা জানি কি, এবারও একটা বিষয় আমরা জানি, সেটা হলো 1000, এবার জানবো উল্টোভাবে। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম, ঠিক আছে। 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, এটা আমরা জানি, এই কথাটা আমরা জানি। আগে জেনেছিলাম 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, এবার জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, একই কথা, খালি একটু করে চেঞ্জ হয়েছে। সামনে এপাশেরটা এটা আসছে, এপাশেরটা ওপাশে গেছে, এইটুকুই চেঞ্জ। এবার আমরা লিখব 2025 গ্রাম। দেখো 2025 গ্রামকে আমরা কি করব? এবার আমরা 2025 গ্রামকে আমরা কিলোগ্রাম করতে গেলে আমাদের করতে হবে ভাগ পদ্ধতিতে। তাহলে আমরা কিভাবে করতে পারি ভাগ? এটাকে এই নিচে 1000 দিয়ে ভাগ করলেই হবে। 2025 এটা হয়ে যাবে কিলোগ্রাম। 1000 দিয়ে ভাগ করবো। এখন এখানে তো এইভাবে ভাগ করলাম, কিন্তু এবারে এই ভাগটা আমরা এখানে দেখিয়ে দেব। দেখো 1000, এখানে প্রথম সংখ্যা আছে 2, একক, দশক, শতক, সহস্র, 2000 আছে, 2025 আছে। 1000 2025 এর মধ্যে কয়বার যায়? 2 বার। 2 শূন্য গুণে 2 1 2, তারপর যে কার 2 0 2 0 2 0, 2000 বার, 2000 হয়, ঠিক আছে। 1000 কে 2 বার গেলে 2000 হয়। থাকে কত? 5 আর 2, এর কাছে 0, বাম পাশে 0 নামে না, তাহলে এইখানে হয় 2 কেজি, মানে কিলোগ্রাম। আর এই গ্রাম থেকে যায়, এই গ্রাম 25 গ্রাম অবশিষ্ট থেকে যায়। তাহলে যেটা থেকে যায় সেটা হলো কিন্তু গ্রাম, এইটা গ্রাম না, 2025 গ্রাম। 25 থেকে গেছে, তাহলে এটা অবশ্যই গ্রামে রয়ে গেছে। আর 2000কে আমরা কেজিতে পরিণত করেছি, সেটা হয়ে গেল 2 কেজি, মানে 2 কিলোগ্রাম। তাহলে এখানে আমাদের উত্তরটা আসবে 2 কিলোগ্রাম 25 গ্রাম, কারণ 25কে আর কিছু করতে পারি নাই, 25 ওরকমই গ্রামে থেকে যাবে। তাহলে আমরা এটা কিলোগ্রামে প্রকাশ করলে 2 কিলোগ্রাম 25 গ্রাম। এখানে আমরা লিখতে পারতাম এত গ্রামকে কিলোগ্রাম ও গ্রামে প্রকাশ করো, তাহলে হয়তো তোমাদের আর একটু বুঝতে সমস্যা হতো। কিলোগ্রাম ও গ্রামে প্রকাশ করো, না হলে আবার কিলোগ্রাম ও গ্রামে প্রকাশ করো, তাহলে আর মানে কোনো সন্দেহ থাকলো না, ঠিক আছে। 225 গ্রামকে কিলোগ্রাম ও গ্রামে প্রকাশ করো। এবার জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 2025 গ্রাম, 2025 1000 দিয়ে ভাগ দিলাম কিলোগ্রাম, তাহলে এখানে ভাগ করলে পর 25 গ্রাম থেকে গেছে, 2 কেজি ইকুয়াল সমান 2 কিলোগ্রাম 25 গ্রাম। 25 গ্রাম রয়ে গেছে, সেটা 25 গ্রামই থাকবে, ঠিক আছে বন্ধুরা। তাহলে আমার হয়ে গেল কত উত্তর? 2 কিলোগ্রাম 25 গ্রাম, এটাই আমাদের নির্ণয় উত্তর। আমাদের এই দুই ভাবের যে কোনো একটা পরীক্ষা আসতে পারে, আমরা তাই দুটো পদ্ধতি শিখালাম। 2 কেজি 2 কিলোগ্রাম 25। এরপরে আমরা যদি সুযোগ পাই আর এই অঙ্ক দিয়ে সৃজনশীল অঙ্ক রয়েছে, সেটা করব আমরা। 2 কিলোগ্রাম 25 গ্রাম। ওকে, এটাই আমাদের আজকে নির্ণয় উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরও 2-1 বার দেখবে।
তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ধারণাটি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই আমরা ক্লাস সমাপন করব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা ভালোভাবে এই পাঠটি অনুশীলন করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো শুভকামনা জানিয়ে শেষ করছি। ওকে, গুড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? বরিশাল অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি বিজন ব্যাপারী, সহকারী শিক্ষক, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি থেকে। আমি বরাবরের মতো উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। আজকে আমাদের পাঠের বিষয় হলো শব্দার্থ এবং এক কথায় প্রকাশ। আগামীতে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে শব্দার্থ এবং এক কথায় প্রকাশ অবশ্যই আমাদের বাংলা বিষয় থাকবে। সুতরাং সবারই আশা করি বই কমপ্লিট হয়েছে ইতিমধ্যে, আর না হলেও আমরা সেজন্য পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা শব্দার্থ এবং এক কথায় প্রকাশ নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই খাতা কলম নিয়েছো, আশা করছি খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। আমি বোর্ডে যাচ্ছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমি যে শব্দগুলো লিখবো তোমরা অবশ্যই লিখবে এবং শব্দার্থ এবং এক কথায় প্রকাশগুলো খাতায় করবে। ওকে, আমি শব্দার্থগুলো তুলে দিচ্ছি, তোমরা খাতায় তুলবে, ঠিক আছে? শব্দার্থ: অপেক্ষা, অপেক্ষা, অস্থির, অস্থির, আত্মীয়, আত্মীয়, তারপর আদেশ, আদেশ, ইন্তেকাল, ইন্তেকাল, উজির, উজির, ঊর্ধ্ব, ঊর্ধ্ব, ক্রয়, কিরণ, কঠিন। এখানে 10টা শব্দার্থ রয়েছে, তোমরা অবশ্যই শব্দার্থগুলো পড়ো আরেকবার। অপেক্ষা, অস্থির, আত্মীয়, আদেশ, ইন্তেকাল, উজির, ঊর্ধ্ব, ক্রয়, কিরণ, কঠিন। আমরা এই শব্দার্থগুলো প্রথমে এখন লিখব। তোমরা লেখার চেষ্টা করো, অবশ্যই পারবে। যদি না পারো আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? অপেক্ষা অর্থ প্রতীক্ষা, প্রতীক্ষা। অস্থির, চঞ্চল, অস্থির, চঞ্চল। আত্মীয়, আপনজন, আপনজন। আদেশ, হুকুম, হুকুম, ঠিক আছে? ইন্তেকাল, মৃত্যু, মৃত্যুবরণ করা। উজির অর্থ কি? মন্ত্রী, উজির অর্থ নয়যন্ত্রায় দীর্ঘিকার, মন্ত্রী। ওকে। ঊর্ধ্ব, ঊর্ধ্ব অর্থ কি? উপরের দিকে, উপরের দিকে। ক্রয় অর্থ কি বন্ধুরা? কেনা, নাকি? ক্রয় অর্থ কেনা, কোনো কিছু কেনা। কিরণ অর্থ আলো। আর কঠিন অর্থ কি? শক্ত। আশা করছি তোমরা সবগুলোই পেরেছো না বন্ধুরা? আরেকবার দেখো, মিলিয়ে দেখো। অপেক্ষা অর্থ প্রতীক্ষা, অস্থির অর্থ চঞ্চল, আত্মীয় অর্থ আপনজন, আদেশ অর্থ হুকুম, ইন্তেকাল অর্থ মৃত্যু, উজির অর্থ মন্ত্রী, ঊর্ধ্ব অর্থ উপরের দিকে, ক্রয় কেনা, কিরণ আলো, আর কঠিন অর্থ শক্ত। আশা করছি তোমরা সবাই পেরেছো। তাহলে বুঝতে পারবো যে তোমরা যদি সব পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত আছো। এবারে আমরা করব এক কথায় প্রকাশ। শব্দার্থ কমপ্লিট করলাম,
এবার আমরা কিছু এক কথায় প্রকাশ করব। এক কথায় প্রকাশ কর, ঠিক আছে। এক কথায় প্রকাশগুলো আমাদের বইয়ের ভিতর থেকেই আসবে, এটা এর জন্য আলাদা কোনো গ্রামার পড়ার দরকার নেই। বইয়ের ভিতরে যে শব্দার্থগুলো রয়েছে সেখান থেকেই বেশিরভাগ আমাদের এক কথায় প্রকাশগুলোও আসবে, ঠিক আছে। সকালের সূর্য, এক নম্বরে সকালের সূর্য। সকালের সূর্য যা সাধারণ নয়, যা সাধারণ নয়, নিজের প্রাণ উৎসর্গ করা, নিজের প্রাণ উৎসর্গ করা, ছবি আঁকার শক্ত কাগজ, কাগজ, ভোরবেলার সূর্য, ভোরবেলার সূর্য, সুন্দর কাজ, সুন্দর কাজ, ভয় নেই এমন, ভয় নেই এমন, যিনি কবিতা লেখেন, যিনি কবিতা লেখেন, কেনা গোলাম, কেনা গোলাম। আচ্ছা, এগুলো আমরা আপাতত করছি। সকালের সূর্য যা সাধারণ নয়, নিজের প্রাণ উৎসর্গ করা, ছবি আঁকার শক্ত কাগজ, ভোরবেলার সূর্য, সুন্দর কাজ, ভয় নেই এমন, যিনি কবিতা লেখেন, কেনা গোলাম। এগুলো যদি তোমরা নিজেরা অটোমেটিক্যালি এখনই পেরে যাও তাহলে বুঝবো তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো। আর যদি না পারো কেউ তাহলে আমার সাথে মিলিয়ে নাও, ঠিক আছে। সকালের সূর্য, সকালের সূর্য অর্থ কি? অরুণ। সকালের সূর্যকে কি বলা হয়? অরুণ, ঠিক আছে। সকালের সূর্য অরুণ, যা সাধারণ নয়, অসাধারণ। অসাধারণ, শেষেরটা মধ্যন্য, ঠিক আছে। নিজের প্রাণ উৎসর্গ করা, এটা কি? আত্মত্যাগ। আত্মত্যাগ, ঠিক আছে বন্ধু। ছবি আঁকা শক্ত কাগজ, আর্ট বোর্ড, আর্ট বোর্ড, আর্ট বোর্ড। ভোরবেলার সূর্য উষা, ভোরবেলার সূর্য কি? দীর্ঘ মধ্যম আকার, উষা। সুন্দর কাজ, কারুকাজ, কারু কাজ। সুন্দর কাজের এক কথায় প্রকাশ হল কারুকাজ। ভয় নেই এমন, অকুত ভয়, অকুত ভয়, অকুত ভয়। আরেকটা আছে যিনি কবিতা লেখেন, আমরা সবাই পারি কবি। আর কেনা গোলাম, কৃত দাস, কয়রাফলার দীর্ঘিকার, কৃত দাস। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি এগুলো সব পেরেছো? যদি না পেরে থাকো আমার সাথে মিলিয়ে নাও। আশা করি এগুলো পারলে আমরা ধারাবাহিকভাবে আরও ওইগুলো শেষ করব। তো এগুলো যদি তোমরা পারো তাহলে তোমাদের অন্তপক্ষে শব্দার্থ এবং এক কথায় প্রকাশে আমরা 5-এ 10-এ 10 পেয়ে যাব।
তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাসায় থাকবে, শিক্ষকের পরামর্শ মতো চলবে। তো বন্ধুরা, আজকের মতো সমাপ্ত করছি, পরবর্তী আবার দেখা হবে। ওকে, গুড বাই।